রাজ্যের সরকারি চাকরির ইতিহাসে আজকের দিনটি একটু অন্যরকমভাবে রাজ্যের শিক্ষিত বেকারদের কাছে আজকের দিনটিকে উপহার দিলেন ডাক্তার মানিক সাহা এবং তার টিম। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির ক্ষেত্রে দপ্তরের শূন্য পদ পূরণ, নতুন পদ পূরণ করা ইত্যাদির, নতুন পদ সৃষ্টি করে পূরণ করার ইত্যাদির ক্ষেত্রে যে বিলম্ব নীতি গত কয়েক বছর ধরে চলছে, তার মধ্যে জেআরবিটি গ্রুপ ডি অন্যতম বা তাও আছে। গ্রুপ সির পর গ্রুপ ডির আজ অফার দেওয়া হয়েছে। অন্যান্য আরও বেশ কিছু চাকরির অফার মিলিয়ে বৃহৎ সংখ্যক চাকরির অফার প্রদান অনুষ্ঠান হলো আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে তথা আস্তাবল ময়দানে। মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রিসভার সদস্যরা, দপ্তরের আধিকারিক থেকে পদস্থ প্রত্যেকেই এই আয়োজনে উপস্থিত ছিলেন এবং এই আয়োজনে দিল্লি থেকে অংশগ্রহণ করে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং এই আয়োজন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা যে কয়েকটি বক্তব্য কিংবা বিষয় উত্থাপন করেছিলেন সকলের গাদার্থে, তাতে একটি বিষয় একেবারে সকলে সমসুরে বলেছেন, স্বচ্ছতার চাকরি হয়েছে। সেদিক থেকে আমরা এই স্বচ্ছতার চাকরি যারা পেয়েছেন, হয়তো সবার কাছে আমাদের এই বক্তব্য পৌঁছানো সম্ভব না, আবার সবার বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরা সম্ভব নয়, কিন্তু স্বচ্ছতার যে প্রশ্নটা এসছে তার সঙ্গে সঙ্গে কয়েকটি কথা বোধ হয় আপনাদের প্রত্যেকের কাছে পরিষ্কার। যারা সমালোচনা করেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বক্তব্য রাখেন, কিংবা বিজেপির সরকারে আসার আগে থেকে এখন পর্যন্ত বিজেপির নেতারা যারা বক্তব্য রাখেন, বক্তব্য দেন, তাদের একটি কথা খুব স্পষ্ট, তারা স্পষ্ট করে বলেন সিপিআইএম এর আমলে চাকরি হয়েছে। কাদের হয়েছে? ক্যাডারদের চাকরি হয়েছে। সিপিআইএম এর আমলে এলসিএস থেকে শুরু করে ডিসিএম থেকে শুরু করে তাদের পরিবারের সদস্যদের চাকরি হয়েছে এবং অভিযোগ তোলা হয়। আরও কি অভিযোগ তোলা হয়? যে চাকরি হয়েছে সিপিআইএম পার্টি অফিসের তালিকায়, চাকরি হয়েছে নেতাদের তালিকায়, চাকরি হয়েছে নেতা মন্ত্রীদের প্রস্তাবে, এমন কথা বলা হয়। বেকারদের দীর্ঘদিন ধরে বঞ্চনা করার অভিযোগ উঠেছে, বাম আমলে এমন অভিযোগ করা হয়। কতটা সত্য কতটা মিথ্যা আপনারা কিভাবে মূল্যায়ন করবেন সেটা আপনাদের বিষয়। তবে আজ যে দৃষ্টান্ত ডাক্তার মানিক সাহা সরকার রেখেছেন, আমি একটি কথা এই আয়োজন থেকে বারবার বলি যে এই রাজ্যের যারা বেকাররা আছেন তাদের জন্য ভাবতে হবে। এখন প্রশ্ন হলো, বেকারদের দিয়ে সরকারি দপ্তরে চাকরি যদি দেওয়া সম্ভব হয়, সকলের সম্ভব নয়, সেটা সরকার পক্ষের বক্তব্য। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার আগে 7.5 লক্ষ বেকারের যে তথ্য দিয়েছিল, আজ এই তথ্য কোথায় গেল এই প্রশ্ন উঠতে পারে। তবে আজ যে চাকরির সংখ্যা বলা হচ্ছে, যে সংখ্যায় চাকরি দেওয়া হচ্ছে, সাম্প্রতিককালে চাকরির তথ্য অনুসারে এই সংখ্যা অনেক অনেক বেশি বলবেন এবং সরকারি চাকরির ক্ষেত্রে এই সংখ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এ রাজ্যের হাজার হাজার লাখ লাখ বেকার এই কথাগুলো শুনেন, তারা প্রত্যেকে হয়তো বলবেন যে হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং তার মন্ত্রিসভা আজ যে সংখ্যায় অফার দিয়েছেন, এমন সংখ্যায় প্রতি মাসে অফার দেওয়ার আয়োজন করা হোক। হয়তো এই রাজ্যের যে বেকাররা আমার কথাগুলো শুনছেন, তারা অনেকেই বলবেন যে এই আয়োজন প্রত্যেক জেলায় জেলা হোক, যদিও সরকারের তরফে তার একটা সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে, বলা হয়েছে যে এই ধরনের অফার বিলির অনুষ্ঠান অন্যান্য জেলায়ও করা যায় কিনা সেগুলো ভেবে দেখা হচ্ছে। এখন প্রশ্ন হলো, অফার তো তখনই দেওয়া হবে যখন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এখনো চলমান যে নিয়োগ প্রক্রিয়া আছে, ডাক্তার সাহা বলছিলেন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যে এই চাকরি প্রক্রিয়া খুব দ্রুত শেষ করা হবে। তিনি ব্যক্তিগতভাবে গোটা বিষয়টির মনিটরিং করছেন। আমরা এই অনুষ্ঠানে অবশ্যই মুখ্যমন্ত্রী বক্তব্য শোনাবো। অন্যান্য মন্ত্রীরাও চাইছেন যে হ্যাঁ, সবকটি দপ্তরে চাকরি প্রক্রিয়া যেগুলো রয়েছে, চলমান প্রক্রিয়া, সেগুলো খুব দ্রুত হোক। আপনারা প্রত্যেকে জানেন প্রায় 4 বছর পর সেই চাকরি প্রক্রিয়া, আজ যদি বলা যায় যে বেকাররা বা চাকরি প্রত্যাশীরা হাতে অফার পেয়েছেন, তারপর অফার দেওয়ার পর জয়নিং লেটার ইত্যাদি চাকরি প্রক্রিয়া চলতি বছরে শেষ হবে বলে সকলে আশাবাদী, সংশ্লিষ্ট মহল আশাবাদী। অন্যান্য দপ্তরের যে চাকরিগুলোর প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া দ্রুত শেষ করার অঙ্গীকারের কথা বলছিলেন মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে। আমরা আজ কয়েকটি বিষয়ের ক্ষেত্রে বলছি আরও চাকরি শীঘ্রই, মুখ্যমন্ত্রীর বক্তব্য আজ অনুষ্ঠানে। এবং আমরা বলছি 10,323কেও স্বচ্ছতার চাকরি। আজ যে চাকরি দেওয়ার তথ্য বেরিয়ে এসছে, তাতে একটা দৃশ্য আপনারা দেখছেন। আমরা হয়তো আরও কয়েকজন থাকতে পারে, আমরা হয়তো সকলের বক্তব্য নিতে পারিনি। আমরা এতটুকু বলি, গ্রুপ সির ক্ষেত্রে 10,323 চাকরিচ্যুত শিক্ষকরা চাকরি পেয়েছেন, গ্রুপ ডির ক্ষেত্র পেয়েছেন। আমরা একজনের প্রতিক্রিয়া আপনাদের কাছে আমরা তুলে ধরবো, এই অনুষ্ঠানে তুলে ধরবো। তার সঙ্গে আমরা এতটুকু বলি, যারা এ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমার কথাগুলো শুনেন,
আপনারা প্রত্যেকেই একটি কথা বলেন যে বেকারদের বিষয় নিয়ে যখন কথা হয় তখন স্বাভাবিক কারণে কোন দপ্তরে কত শূন্যপদ আছে সেই শূন্যপদ পূরণ করার দাবি করা হয়। কিছুদিন আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিরোধী দলনেতা মানিক সরকার একটি আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন 56,000 শূন্যপদ রয়েছে, সেগুলো পূরণ করছে না সরকার, অভিযোগ করেছেন। আজ শূন্যপদের সংখ্যার ব্যাখ্যা না দেওয়া হলেও শূন্যপদ পূরণের ক্ষেত্রে সরকারের আন্তরিকতা, উদ্যোগ এবং কি পর্যায়ে রয়েছে বিষয়গুলো তা মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই অনুষ্ঠানে আমরা অবশ্যই আপনাদের শোনাবো। আপনারা যারা আমার কথাগুলো শুনছেন আপনারা প্রতিক্রিয়া রাখবেন, বক্তব্য রাখবেন, কম সময়ের মধ্যে মূল বক্তব্য রাখবেন। দীর্ঘদিনের বাম আমলে যারা চাকরি নিয়ে কথা বলছিলেন, চাকরির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, 10,300 জন্ম কিংবা অন্যান্য চাকরির কথা বলছিলেন, সেই চাকরি যদি বলা হয় পার্টি অফিসের তালিকায় হয়েছে, সিপিআইএম নেতাদের তালিকায় হয়েছে, তাহলে আমি এই আয়োজন থেকে বলবো যে এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন দপ্তরে সে পার্টি অফিসের তালিকা অনুসারে বা বামফ্রন্টের নেতা মন্ত্রীদের, সিপিআইএম এর নেতা মন্ত্রীদের দেওয়া তালিকা অনুসারে চাকরিরতরা এখন বিভিন্ন দপ্তরগুলোতে আছেন এবং তাদের দ্বারাই রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার যে উদ্যোগ নিচ্ছে সেগুলো বাস্তবায়িত হয়। অর্থাৎ ডাক্তার মানিক সাহার সরকারের যারা কর্মচারী আছেন 1993 সালের পর যারা চাকরি পেয়েছেন, যদি সেই অভিযোগ সত্যি সত্যি হয় সিপিআইএম এর পার্টি অফিসের তালিকা, নেতাদের তালিকা অনুসারে চাকরি হয়েছে, তাহলে সে কর্মরতরা এখনো আছেন। সে কর্মরতদের দিয়ে সরকারের বাস্তবায়ন, সরকারের ইচ্ছা পূরণ করা সম্ভব। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ বলুন। বলছি সিপিএম তো ওরা তো বলবি, ওরা তো ওদের পার্টির জান্ডা নিয়ে যায়, ওরা তো তাদেরকে চাকরি দিত। তাও কি করবে, যারা পার্টি জান্ডা ওরা তো জান্ডা নিয়ে মাঠে ঘাটে খেলা করতো, ওদের না দিয়ে ওদের সে মিলিয়ে কাউকে চাকরি দিয়ে দিত। ওরা তো কি বলবে, ওরা এসব বলবি। আর ঠিক আছে গভর্নমেন্ট চাকরি হোক, যাও সামান্য পরিমাণ চাকরি দিয়েছে স্বচ্ছতা বা ওদের মেরিটের ভিত্তিতে দিয়েছে, তাও ঠিক আছে। কিন্তু প্রশ্ন এমনটাই গভর্নমেন্টকে আরো সচেতন হতে হবে, আরো চাকরিগুলো দিতে হবে। শুধু শুধু ভ্যাকেন্সি রেখে দিয়ে কি করে বেকারদের কষ্ট দিয়ে। তো আমি বলবো শিক্ষকের কাজ হচ্ছে বিরোধিতা করা, কিন্তু বিরোধীদের কিছু কিছু বিরোধী আছে, বিরোধিতা যেখানে বিরোধিতা করা উচিত ওখানে করবে না, এইসব বাজবাজ বিরোধিতা করে। কিন্তু যে চাকরিগুলো হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে, কিন্তু চাকরির পরিমাণটা কম হচ্ছে। তাই বলবো মানুষ আর কিছুটা চাকরির পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য, যেমন এসটি থেকে শুরু করে পার্টি পোলাপান গুলো কিছু কষ্ট করছে ওদের জন্য কিছু দেখার জন্য। আর সিস্টেমের কাজই তো তার বিরোধিতা করা, ভালো কাজে বিরোধিতা করে, খারাপ কাজে বিরোধিতা করে। কিন্তু একটা কথা মানতে হবে, আমাদের অনারেবল বলেছেন বেকারদের নিয়ে রাজনীতি করা ঠিক না, কিন্তু ওরা বেকারদের নিয়ে কিছু কিছু ক্ষেত্রে রাজনীতি করছে, ওরাও। এটাই বলার ছিল। ধন্যবাদ। এবং চাকরির বিষয় নিয়ে যদি বলা যায় যে আরো দপ্তরে চাকরি হবে, বেকাররা চাকরি পাবেন। এখন বেকারদের চাকরি দেওয়ার মাধ্যমে যে বেকার সমস্যার সমাধান করা সম্ভব নয় সেটা সরকার পক্ষের দাবি, কিন্তু বিরোধীরা তো সেই কথা মানেন না। বিরোধীরা বলেন যে চাকরি দিতে হবে, বেকারদের সমস্যার সমাধান করতে হবে, দপ্তরের শূন্যপদ পূরণ করতে হবে। আজ যারা বিরোধীরা কথা বলছেন, ঠিক 2018 সালের আগে ডাক্তার মানিক সাহা, রতনলাল নাথ, প্রণজিৎ সিংহ রায় তারাও সেই সুরে কথা বলেছিলেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। স্বচ্ছতায় 10,320 চাকরি। আমাদের যদি দু একটা কথা বলার সুযোগ দেন তাহলে বলতে পারি। স্যার কথা বলুন। স্যার দেখেন, 10,323 যে স্বচ্ছতায় চাকরি পেয়েছে সেটা ঠিক, কিন্তু 2018 সালে রাজ্যে যখন বিজেপি সরকার তখন প্রতিষ্ঠিত হয়নি, 2018 বিধানসভাতে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা নাকি ক্ষমতায় আসার পর 10,323 কে প্রয়োজনে সংবিধান সংশোধন করে তাদেরকে চাকরি বহাল রাখবে। সেটা আমার কথা না, সেটা আপনারা ভিডিওতেই পাবেন। এবং বাস্তবে যেটা দেখা গেল যে 10,323 মাত্র 17 মাস করে তাদেরকে চাকরি থেকে বিতাড়িত করা হলো। এবং আজকে যে গ্রুপ দিতে দেওয়া হলো, যারা পেয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। এবং বলবো যারা 10,323 মধ্যে থেকে যারা এই জবান হয়েছে, যারা পরীক্ষায় বসতে পারেনি, তাদের জন্য কি করবে সরকার? তারা তো এমনকি বিপ্লব দেব, মাননীয় বিপ্লব দেব মহোদয়, আমাদের শ্রদ্ধেয় মানিক শাহ মহোদয়, উনিও তো বলেছিলেন যে লক্ষিন্দরের ছিদ্র পেলে নাকি উনি 10,323 কে বাঁচাবেন। এমনকি মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ বলেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও বলেছিলেন, বিভিন্ন বক্তৃতা দিয়েছিলেন
আজকে কই তাদের প্রতিশ্রুতি কোথায় গেল? আজকে দিকে দিকে দেখবেন আপনার পত্র পত্রিকাতেই ডেইলি খবর আসে যে 10,323 মারা গেছে। কেন মারা যাচ্ছে? তারা ঠিক মতো চিকিৎসা করতে পারছে না। তারা একটা সময় একটা চাকরি করতো, তাদের যে স্ট্যাটাস, তাদের যে কি এখন ডেলিভার করছে, অনেকে তো মানে কি বলবো, চলতে পারছে না। এবং তাদের প্রতিশ্রুতি কোথায় গেল? বছরে 50,000 চাকরি বেকারদের জন্য, সেগুলো কোথায় গেল? এইসব এই যে 10,323 বলে যে করেছে, আমি বলবো 10,323 আমি এখনো বলছি কেন দপ্তর ঠিক মতো এখনো উত্তর দিতে পারছে না। অনেক 10,323 প্রশ্ন করছে যে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লেটারটা কেন দেওয়া হচ্ছে না, এইগুলো তো দিতে পারতো। পরিষ্কার কথা যেটা তন্ময়নাথের মামলায় যাদের চ্যালেঞ্জ হয়েছে তাদের চাকরি দেওয়ার কথা, সিপিএম ভুল করেছে, সিপিএম বধিচ্যুত হয়েছে এবং বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি অনুসারে কাজে এবং কথায় বাস্তবে কোনো মিল পেলাম না। যারা বেকার চাকরি পেয়েছে তাদের জন্য শুভকামনা রইল, এটাই আমার বক্তব্য। এবং আমরা বলছি যে স্বচ্ছতা চাকরি 10,323 কেন? আপনারা শুনুন স্বামী বিবেকানন্দ ময়দানে তথা আস্তাবল ময়দানে কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন অফার হাতে পাওয়া সে ব্যক্তি যিনি 10,323-এর একজন। আমার নাম তাজউদ্দিন। আপনার বাড়ি কোন জায়গায়? ধর্মনগর কদমতলা। আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? লেবার ডিপার্টমেন্ট। পূর্বে আমি 10,323-এর টিচার ছিলাম, গ্রাজুয়েট টিচার, বিএসসি সায়েন্স। 10 বছর চাকরি করেছিলাম। যাই হোক, এখন আবার পুনরায় নিয়োগ পেয়েছি। রাজ্য সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির কারণেই আমাদের এই নিয়োগ। দীর্ঘ পরিশ্রম করে আমরা পরীক্ষা নিরীক্ষা দিয়ে সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির কারণেই আমরা চাকরি করেছি। আজকের দিনটি আপনাকে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমার ছেলে বিএসসি কমপ্লিট করেছে, মেয়ে কলেজে পড়তেছে, তাদের উৎসাহ উদ্দীপনা বাড়বে। আমি চাই রাজ্যের মানুষ এই ধরনের রাজ্য সরকার উন্নয়নমূলক কর্মে। আগের সরকারের সময় চাকরি পেলেন, এবার আবার এই সরকারের সময় চাকরি পেলেন, পার্থক্যটা কেমন মনে হলো? ভালো লাগে। কেমন পার্থক্য মনে হলো সেই সরকারের সময় চাকরি? সেই সরকারের সময়ের চাকরি তো তখন এই এখনের স্বচ্ছ এবং নীতির মাধ্যমে ছিল না। তখন তো অরেল সিস্টেমে মৌখিক ইন্টারভিউর মাধ্যমে চাকরি হয়েছে, আর এখন তো স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে লিখিত পরীক্ষার মাধ্যমে পিপিএসসি জিআরবিটি বোর্ডের মাধ্যমে পরীক্ষা। নিশ্চয় তো বাদ আছে, রাজ্যের জনগণ সেটা তো অবশ্যই বুঝবে। এখন আপনি স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছেন বলছেন, তাহলে যখন বাম আমলে চাকরিটা পেলেন তখন কি অস্বচ্ছতার সঙ্গে আপনাকে চাকরিটা দেওয়া হয়েছিল? এটা বলা যায় না। আমরা তো ডিপার্টমেন্টালি তখনের প্রসেসিং যেটা ছিল সেই প্রসেসিং মোতাবেকই আমরা চাকরি পেয়েছি। আমরা অস্বচ্ছ কোনো লাইনে আমরা চাকরি পাই। আজকে চাকরি পেয়ে সরকারের উদ্দেশ্যে কি বলবেন? আজকে সরকারের উদ্দেশ্যে এবং রাজ্যের জনগণের উদ্দেশ্যে এটাই বলবো, যাতে রাজ্যের জনগণ সরকারের উন্নয়নমূলক কর্মে আরো সহযোগিতা করবে। নমস্কার, কে বলছেন? আমি চন্দ্রনা থেকে বলছি। হ্যাঁ বলুন। এখন বেকাররা স্বচ্ছতার চাকরি দিয়েছে, আমরা তাকে ধন্যবাদ জানাই এবং বেকাররা করছে আমরা শুভকামনা জানাই। কিন্তু এই কথাটা ছিল এই 10,323 স্থায়ী সমাধান সংবিধান সংশোধন দেয়া এই 10,323 স্থায়ী সমাধান করবো, সেই কথাটা কিন্তু এখনের মন্ত্রী বলছিল, রতনবাবু বলছিল। আর রতনবাবু বলতো 7.5 লক্ষ বেকারের ফ্যাক্টরি খুলছে মানিক সরকার। আমরা আপনাদের মাধ্যমে তাকে প্রশ্ন করতে যাই, আপনারা 7,500 বেকার যদি 7.5 লক্ষ বেকার যদি তখন সময় থাকে, এখন 2024-এ কত লক্ষ বেকার আছে তার হিসাবে রতনবাবু আপনাদের মাধ্যমে আমাদের জনগণের কাছে। আর বছরে 50,000 চাকরি যদি দেয় তাহলে 7 বছরে 3.5 লক্ষ চাকরি দেওয়ার কথা। কিন্তু আজকে তো কত জনদের চাকরি নিচ্ছে আর কত বেশি হয়েছে তার তথ্য কেন আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহা দেয় না? চাকরির মেলা, অফারের মেলা শিবির করা হয়, কিন্তু বেকার কত আছে, ভ্যাকেন্সি কত আছে সেই শিবিরে কেন বলতে পারে না? তাদের এই সৎসাহস কেন নাই? সেই সৎসাহসের গুলো কত ভ্যাকেন্সি আছে, আমরা অত চাকরি দিচ্ছি, কত আগামী দিন দেবো। কিন্তু আমরা দেখলাম একটা চাকরির একটা দপ্তরে যদি 2 জন লোক নিতে হয়, এই 2 জন লোক নেওয়ার সময় আমাদের যদি এক মন্ত্রী এক লোক দেয়, একটা
কিন্তু কি 3 বার দেয়, তাহলে 10 জন যদি 30 জন হয়, কিন্তু গ্রুপ হয়তো সবাই মাত্র 10 জন। এই ধরনের প্রতারণা বেকারের সাথে এই বর্তমান সরকার করতে আছে। তাহলে এই হিসাবটা কেন দিতে পারে না? যদি তাদের সত্যতা থাকে, আমরা চাই অন্তত তাই পিওনের কাজটা বন্ধ করে অন্তত সত্য হিসাবটা দেব। পিওন দিয়ে পোস্ট অফিসের মাধ্যমে অফার আসে, আর এখন তাই শিবির করে জনগণের কাজ সম্ভব আর এই হিসাব জমা দেবো। শিবির করে ওই কথাটা বলুন, কতটুকু আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছ থেকে জানতে চাই। আমরা আজ যখন এই চাকরির বিষয়গুলো আপনাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি, বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করেছিলাম, অনেকে বলছিলেন যে চাকরি পাওয়ার বিষয়টি যারা পান তারা খুব আনন্দিত, তাদের পরিবার খুব খুশি। আমরা বলি আরো বহু পরিবার এবং খুশি হোক ডাক্তার মানিক সাহার আমলে। নমস্কার, কে বলছেন? বলছিলাম আজকে যে চাকরির অফার বিলি করলো তার জন্য বেকারদেরকে ধন্যবাদ। তারা দীর্ঘ লড়াইয়ের পরে তারা এই চাকরিটা পেলেন। দেখা গেল এই গ্রুপ বি চাকরির মধ্যে আপনার MA পাস পর্যন্ত, MSc পাস, তারপরে আছে ইঞ্জিনিয়ার, এরকম ধরনের লোকরা পর্যন্ত চাকরি এই গ্রুপ বি চাকরির জন্য আসলো। কারণ তারা যেহেতু চাকরি নাই, যার জন্য তারা নিজেরা পাই এটাতেই তারা যাই হোক সেই মানসিকতা নিয়ে এখানে আসলো। এবং দেখা গেল যে যারা কম পড়াশোনা করলো, গরিব করে, তাদের কিন্তু আর চাকরি আর হলো না, তাদের করে আর চাকরি যাবে না। দ্বিতীয় কথা হলো স্বচ্ছতা। বারবার কথাটাই বলছেন স্বচ্ছতা। স্বচ্ছতা না করে এই গভর্নমেন্টের উপায়ই নেই। কারণ তারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল চাকরির জন্য, সেই প্রতিশ্রুতি তারা পালন করতে তারা ব্যর্থ। তাদের যে লুক, যে বিজেপি যারা করলো, আজকে বিজেপি যারা ঝান্ডা ধরেছিল, তাদের ঘরে আজকে চাকরি যাচ্ছে না। কেন? তাদের ঘরে সবাইকে চাকরি দেওয়ার মতো ক্ষমতা এই বিজেপি গভর্নমেন্টের নেই, বা ক্ষমতা তারা তৈরি করবেন না। এখন যেহেতু তারা চাকরি কম দিবে, সেই জায়গায় স্বচ্ছতা দেখায়া বিজেপি কর্মীদেরকে তারা বুঝাবেন যে আমরা তো স্বচ্ছতা দিই, তোমরা পাইলে না, তার আমাদের কোনো দোষ নেই। কিন্তু যেই কথা প্রতিশ্রুতি দিয়েছিল আজকে বিজেপি কর্মীরাও সেই প্রতিশ্রুতিটা একবার প্রশ্ন করে দেখুন, আপনারা কি প্রতিশ্রুতি দিয়ে সরকারে ছিলেন, এখন কি প্রতিশ্রুতি দিয়ে আপনারা চাকরি দিচ্ছেন? তাহলে যারা গরিব ঘরের মানুষ তারা কিন্তু আর চাকরি পাবে না। গভর্নমেন্ট যেই আইনের মধ্যে চলছে সেই আইনের মধ্যে গরিব ঘরে কিন্তু চাকরি না হওয়ারই কথা। কারণ গরিব ঘরের পোলাপানরা কিন্তু 10টা মাস্টার থেকে পড়াশোনা করতে পারেন না, তাদের পয়সা নেই। কিন্তু দেখা গেল যে এখানে যারা যারা চাকরি করছে ম্যাক্সিমাম মানুষই ভালো করে, যারা অফিসার করে এরকম ধরেন টাকা পয়সা বেশি খরচ করতে পারবো, আর 10টা মাস্টার একটা পড়াশোনা করাইতে পারবো, তারাই কিন্তু আজকে চাকরিগুলি পাচ্ছে। এর দিয়ে বিভিন্ন উত্তীর্ণ দিয়ে, পরীক্ষা দিয়ে এবং কঠোর লড়াইয়ের মধ্যে তারা পাচ্ছে। তাদেরকেও ধন্যবাদ, তারা লড়াই করে পাচ্ছে। কিন্তু গভর্নমেন্ট যে আশা প্রতিশ্রুতি দিয়েছিল গরিবদের জন্য, গরিবের ঘরে কিন্তু একবার থালি তৈরি করে দিল আমার মতে আর কি। তারা যে সিস্টেমে চলাফের গরিব ঘরে কিন্তু তাদের আর চাকরি মিলবে না, তাদের সুখের দিনও আর আসবে না। আপনারা যারা ঝান্ডা ধরেছেন বিজেপির, ওরা। এবং আমরা আজ যখন 10,323 তিনি চাকরি পেয়েছেন তার তথ্য আমরা তুলে ধরলাম আপনাদের কাছে, তার কথা আমরা তুলে ধরলাম। তার পাশাপাশি আমরা এই সময়ের মধ্যে আরো বেশ কয়েকজন যে 10,323-এর চাকরি পেয়েছেন সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি যে বামুটিয়া বিধানসভার জলিলপুর গ্রামের একজন, তিনিও 10,323-এ চাকরিচ্যুত ছিলেন, তিনিও এবার গ্রুপ ডির চাকরি পেয়েছেন। আরো তথ্য বলছে যে বেশ কিছু পরিবার এবার পরিবারের সদস্য অর্থাৎ চাকরি প্রাপক বা অফার প্রাপক, তারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য শুধু ঘুরেনি না, তারা অপেক্ষা করছিলেন এমন এক সরকার যে সরকারের আমলে তারা পরীক্ষা দিয়ে চাকরি পাবেন। এই কথা বেকাররা বলছিলেন সরাসরি। আরো কয়েকটি জায়গা থেকে তথ্য বেরিয়ে আসছে যে এমন কিছু পাড়ার ছেলেরা বা মেয়েরা চাকরি পেয়েছে যে পাড়ায় বিগত দিনে কোনো চাকরি হয়নি। কতটা সত্য মিথ্যা জানি না, তারা তাদের দেওয়া তথ্য অনুসারে। আমার এমন বিষয় রয়েছে চাকরি যে একই পরিবারে চাকরি হয়েছে, যেহেতু পরীক্ষা দিয়ে চাকরি হয়েছে, যোগ্যতা নিরিখে চাকরি হয়েছে, সেই কারণে একই পরিবারের একাধিক অফার গেছে। বিষয়গুলো হয়তো আগামী দিনে আরো বেশি তথ্যবহুল আপনাদের কাছে কিছু সংবাদ আমরা তুলে ধরতে পারবো। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো, নমস্কার, বলছি। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে কথা? অবশ্যই। হ্যাঁ, কারণ
মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন যে আরো অনেক চাকরি হবে এবং যে চাকরিগুলো আজকে দেওয়া হয়েছে, একটা জিনিস আমি জানি যে সরকার যে চাকরিগুলো দিচ্ছে এখানের মধ্যে আমি একটা 10 মিনিট আজকে তখন চলেছি একটা ছেলে আসিয়া তাহলে কি ব্যাপার বলে আমি একটা চাকরি দেয় যেমন কি চাকরি আপনি তিনি বলছেন যে আমি এটার নাম কি বিবেকানন্দ মার্কেট আমি রাস্তা দেখাই দিব। কাজে মুখ্যমন্ত্রী বলছেন আরো চাকরি হবে কোয়ালিফাই, কিন্তু আগের জমাতে চাকরি কিভাবে হয়তো আমি জানি এখন একটি স্বচ্ছভাবে চাকরি হয়েছে মুখ্যমন্ত্রী আরো চাকরি দেন এবং একবার মেরিট চাকরিটা যেন হয় সেটা কোনো 5 নম্বরই 2 নম্বরই যেন ভারত সরকার দেখতে আসে। আমরা মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া নিয়েছি, তিনি বলেছেন শূন্যপদ পূরণ করার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, আরও চাকরি রয়েছে সেগুলো খুব দ্রুত শেষ করার উদ্যোগের কথা তিনি শুনিয়েছেন। এই বক্তব্য আমরা শোনাবো, আপনাদের কথাও শুনবো। নমস্কার, কি বলছেন? নমস্কার স্যার, বলছিলাম লাঠি দিয়ে দেশ স্বাধীন হলো আর কলম ধরে কর্মসংস্থান হলো। যারা লাঠি ছোটা ধরে সরকারে নিয়ে দিল তাদের ভাগ্যে চাকরি দিল না, আর যারা লাঠি ছোটা ছেড়ে দিয়ে কলম দিয়ে লেখাপড়া করলো তাদের ভাগ্যে মেধা দিয়ে চাকরি হলো। যারা লাঠি ধরেছেন তাদের ভাগ্যে দুর্ভাগ্যের জন্য আসছে। তারা স্বাধীন করছে, একটা মুক্তি এনে দিয়েছিল, ওনাদের ভাগ্যে কিছু নেই। আর যারা লাঠি ছোটা ছেড়ে দিয়ে কলম দিয়ে শুধু লেখাপড়া করছে ওনারাই আজকে সরকারের সুবিধা সবগুলো পাচ্ছি। আর আমাদের ভাই কর্মী যারা আছেন লাঠি ছোটা ধরেছেন ওনারাই পার্টি ওনার জন্য কিছু বছর পার্টি মেধা চায়, তো মেধাটা ওনাদের পক্ষে মেধা নেই। ওনাদের ভিতরে শুধু একটাই মেধা আছে, বাইক বাহিনী, সামরিক বাহিনী, লাঠি ছোটা ধরো, পুড়িয়ে দাও, মারিয়ে দাও, মেধা কেউ নেই। সব অন্যান্যরা ঘরে লোকেরা বাজাচ্ছেন কিছু, আমাদের গরিব মানুষের গ্রামে ছেলে আমাদের তো 4-5টা নেই, এরকম মেধা নেই, বা গ্রামের স্কুলগুলো আছে মাস্টারও নেই, তারা কি করে পড়াশোনা করে? একটা স্কুলে 70-80 জন স্টুডেন্ট আছে, মাস্টার মাত্র 2 জন বা 3 জন, তারা কিভাবে না দিয়ে খিচুড়ি খাইয়ে খিচুড়ি দিয়ে চলে যাও আর কি। সরকার শুধু প্লেসমেন্ট করেছেন, চাকরি আজকে যে কোথাও দিয়েছেন এখানে প্লেসমেন্ট করেছিলেন, কিন্তু 10,000 বাদ দিয়েছেন বা অন্য কর্মচারীকে নিয়োগ করবেন, সপ্তমভাবে ঘোষণা ছিল 3 বছরের ভিতরে মডেল এবং 7 বছরের মানে মডেল হয়নি। তারা এই একটা জিনিস দেখে তারা কি মনে হয় জনগণ বুঝবে না বুঝবে না, যেমন খুশি চলছে তারা বলছে আমরা শুনছি, আমরা বলছি আপনারা শুনছেন, এই আর কি। আমরা একবার শুনি মুখ্যমন্ত্রী কি বলছেন। খুব ভালো লাগলো আজকে। আমি 1-2 জায়গায়, আমি তো সব জায়গায় প্রতিটা ডিপার্টমেন্টের স্টলে আমি গেলাম, গিয়ে যখন আমি বললাম যে আমরা 10,323, আমার খুব খুব ভালো লাগলো। কারণ আপনারা জানেন লিগেল বিষয় নিয়ে, কারণ আমরা কিন্তু ওদেরকে চাকরি যেভাবে আমরা ভাবছিলাম দিয়ে দিতে পারবো, অনেক চেষ্টা করেছি কিন্তু সেভাবে দেওয়া যায়। কিন্তু এখানে যেভাবে আমি দেখলাম গ্রুপ ডিতে ওরা এসছে, আমি জানি না গ্রুপ সিতেও নাকি আমার যে খবর আছে সেখানেও পেয়েছে, তো অ্যাটলিস্ট তো কর্মসংস্থানের সুযোগটা ওনারা যে পেয়েছে, আমি এর জন্য আমাদের যে প্রসেস, আমরা যে প্রসেসে ওনাদেরকে এই সুবিধাটা দিতে পারলাম, অ্যাটলিস্ট তারা তো মানে না খেয়ে মরবে না। অ্যাটলিস্ট আমরা 10,323-এর অনেককে দেখলাম যে না খেয়েও মরেছে। তো এই জায়গার মধ্যে ইচ্ছে থাকলেও কিন্তু সামনের দিকে এই আইনগত কারণে আমরা তাদেরকে হেল্প করতে পারছিলাম না, দুঃখ হয়। কিন্তু আজকে যেহেতু এরা অনেকে পেয়েছে, আমি যেহেতু ট্রিপ অফ দ্য আইসবার্গ 1-2 জনকে আমি দিতে পেরেছি, নিশ্চয়ই অন্যরা আরও বেশি মাত্রায় পেয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে। নমস্কার, কে বলছেন? একটা ভালো লক্ষণ আপনার সরকারের আমলে। নমস্কার, কে বলছেন? তোমার কাছে বলছিলাম। হ্যাঁ বলুন। ওনাদের পিসিআর কে বলুন যে এত লেট করলে তো হয় না, চাকরি দেওয়া ডকুমেন্টস
এগুলি কখনো হয় না, হবেও না। লাল আমল ছিল না, বাম আমল হয় না, এগুলি ফালতু কথাবার্তা। 10,323 কতজন লোক কত টাকার হয়েছে আপনাদের মিডিয়া পার্সনকে ঢুকে মানে কভার করার জন্য বলবেন। আপনাদের মিডিয়ার চিফ যে উনি আছেন অনন্ত রায় চৌধুরী, ওনাদের হয়েছে চাকরি, মুখ্যমন্ত্রী মানুষ চাকরি দেবে? উনি প্রাক্তন কংগ্রেস কমিশনার ছিলেন, তো এগুলি আর বলবো না। আপনারা এই বেকার ছেলে মেয়েদেরকে উৎসাহ দেবেন না। মানুষের মতন ক্ষমতা আছে, দিল্লি থেকে যদি অর্ডার না আসে তো ললিপপ, কোন ক্ষমতা নাই। আমি বলছি দিল্লি থেকে অর্ডার না আসলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সম্মানী কোনো ক্ষমতা নেই, একটা গ্রুপ দিয়ে চাকরি দেওয়ার ক্ষমতা নেই। ওনারা পারবে, নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, ওনাদেরকে দেবে। এটাই বলবো। ধন্যবাদ। আপনার সরকারের আমলে শূন্য পদ নিয়ে বিরোধীদের একটা উদ্যোগ করে আছে, সেদিক থেকে পূরণ করার ক্ষেত্রে কি কোনো উদ্যোগ আছে বা কিভাবে আপনারা কি বলছেন? শূন্যপদ নমস্কার, উদয়পুর থেকে বলছি। আজকে যে জিআরবিটির অপার মেলা আগরতলাতে করলো, আসলে একটা অফার তো আমরা আর কখনো দেখিনি। অফার দিতে যাই হোক, দিয়েছে, বেকাররা পেয়েছে। কারণ আমরা কালকেও দুজন জিআরবিটির সাথে কথা বলেছি, বিএ ফার্স্ট, একজন ইংলিশের মাস্টার টিউশনই করে, কিন্তু বলছে নাইমাতে কানা মামা এই ভালো, কিন্তু সরকার চাকরি দিয়েছে যোগ্যতার মাধ্যমে। 10,323 মধ্যেও পেয়েছে চাকরি। যারা গ্রুপ ডি চাকরি করেছে তারা হাই র্যাঙ্কের শিক্ষিত ছেলে মেয়ে যারা বেকার চাকরি পেয়েছে তারা ভালো, আমরা সেটাই আসলে বলবো। কারণ 10,323 মধ্যে অনেকটি শিক্ষিত রয়েছিল, কিন্তু তাদের চাকরি গুলো তারাও চাকরি পেয়েছে। আজকে অপার মেলার মধ্যে মুখ্যমন্ত্রী বলেছে 10,000 স্বচ্ছ, আগের বিষয়টা নিয়ে কিন্তু স্বচ্ছ দিয়েছে, ভালো দিক। আমরা চাই আগামী দিন যে সরকার আরো তো প্রচুর পরিমাণে জিআরবিটি ছাড়াও অনেক টেট উত্তীর্ণ মাস্টার যুবক যুবতীরা টেট দিয়েছে, তাদেরকে অফার দিয়ে দেখ এবং সৈন্যপদগুলি পূরণ করুক। তার মধ্যে জিআরবিটি অফারের ক্ষেত্রে বহু আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের রক্তর বিনিময়ে মানে দামের বিনিময়ে কিন্তু অফারটা তাদের সরকার থেকে আদায় করে এনেছে। পরীক্ষা তো দিয়েছে পরিশ্রমের মাধ্যমে, কিন্তু একটা দিক হলো সারা এই যে বিষয়ের মধ্যে সরকার যে দ্বারা এই সরকারকে পরিচালনা করে সরকার তাকে টিকিয়ে দিয়েছিল, যারা বাইক বাহিনীর হেলমেট বাহিনী রয়েছিল, কিন্তু তাদের কি গতি হবে সেটা আজকে বন্ধুরা বুঝতে পারবে যে কলম শিক্ষিত থাকলে আমি চাকরি পাবো, আর যদি মেট্রিক পাস হয়, এই 9 পাস হয়, কিন্তু চাকরি মিলবে না। কিন্তু আজকেও কথা শোনা যাচ্ছে। কিন্তু যাই হোক, সরকার দিকটা ভালো দিক করেছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। শিক্ষিত ছেলে মেয়েদেরকে চাকরি দিয়েছে, সেটা আমরা অনেক সাধুবাদ জানাই। আগামী দিন যে আরো শিক্ষিত ছেলেরা যুবক যুবতী রয়েছে, আন্দোলন ছাড়া সরকার আন্দোলন ছাড়াই সরকার এখন পর্যন্ত দেনে যারা মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করে, পুলিশ লাঠিপেটা করে, কিন্তু তারা বলছে আন্দোলন ছাড়াই চাকরি হবে। আমরা চাই সরকার শূন্যস্থান যে শূন্যপদগুলি রয়েছে সেটিকে পূরণ করে ত্রিপুরা রাজ্যের বেকার উদ্যমুখী হয়েছে সেটিকে বেকার কর্মসংস্থান ব্যবস্থা করুক, এবং উত্তীর্ণ যারা রয়েছে স্কুলে মাস্টার নেই সেই মাস্টারকে নিয়োগ করুক, হসপিটালে নার্স নেই, স্টাফ নার্স নেই, তাদেরকে নিয়োগ করুক, ফার্মাসিস্ট নিয়োগ করুক, অনেক সমস্ত ডিপার্টমেন্ট গুলিকে পূরণ করুক। সেটাই আমরা বলতে পারবো যে স্বচ্ছতার সাথে সরকার করেছে, তার মধ্য দিয়ে। কারণ এই সরকারের অ্যাডভার্টাইজের মাধ্যমে চলবে, কারণ কিছু অফার দিয়েছে সেদিন এই ডিআরবিটি দিয়ে অ্যাডভার্টাইজ করতে করতে 2028 সাল পর্যন্ত কেটে যাবে, আর কোন ত্রিপুরা রাজ্যের কোনো চাকরি হবে বলে সেটা আমরা মনে করতে পারি না। কারণ এত আন্দোলনের করার পরিপ্রেক্ষিতে জিআরবিটি কত আজকে অফার মানে বিলি করছে, কিন্তু
আগামী দিন আরো আন্দোলন করতে হবে। যারা শিক্ষিত ছেলে মেয়েরা যারা টেট উত্তীর্ণ রয়েছে, তারা পাস করে রয়েছে, আর লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইরে থেকে লেখাপড়া করে আসলো, তারা কিন্তু এখন পর্যন্ত তাদেরকে অফার দিতে পারেনি সরকার। আমরা আশা করবো সরকারের কাছে তাদের অফার গুলো দিয়ে দেব, সেটাই আমরা আগামী দিন আরো আলোচনা করবো। সরকারকে আমরা সাধুবাদ জানাবো PG24 এর মাধ্যমে, আমরা সেটাই বলবো। নমস্কার। শূন্যপদগুলি সবকটা আমরা পূরণ করার চেষ্টা আমরা করব এবং আমরা নিশ্চয়ই করব, এর মধ্যে কোনো প্রশ্নই নেই। আমি আমাদের ফিনান্স মিনিস্টারের সাথে আমি কথা বলেছি, বিভিন্ন ডিপার্টমেন্টে যেখানে। নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠানটা দেখছি আমি, খুব ভালো লাগছে, কিন্তু একটা প্রশ্ন মনে যাচ্ছে, 10,323 স্বচ্ছতার চাকরি। আমার প্রশ্নটা হচ্ছে, তদন্ত কমিশনের রিপোর্ট এখনো প্রকাশ করছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবের সময় একবার কমিশন, আবার বর্তমান মুখ্যমন্ত্রীর সময় কমিটি করেছে। সেখানে কমিটিগুলো রিপোর্ট গুলো সেখানে লুকিয়ে রেখে কিভাবে আমরা বুঝবো যে 10,323 চাকরিগুলো অস্বচ্ছ ছিল? সেটা রাজ্যবাসীর সামনে কেন উপস্থাপন করছে না, বা সাংবাদিক আপনারা বন্ধুরাও কেন জিজ্ঞেস করছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীকে? এই আবেদনটুকু আমি রাজ্যবাসী হিসেবে, একজন আগরতলা নাগরিক হিসেবে থাকবে। পাশাপাশি একটা কথাই বলবো, যদি 10,323 চাকরি দিতে অস্বচ্ছতাই করে থাকে, তবে সরকার কেন যারা অস্বচ্ছতার সঙ্গে জড়িত এদের এই তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে কেন তাদের গ্রেপ্তার করছেন না, আইনি ব্যবস্থাপনা গ্রহণ করছেন না? তাহলে তো সরকারও সেই বেআইনি কাজটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে এবং সেখানে রাজনৈতিক ফায়দা লুটবার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ কমিটি করা হলো 2-3 বার করে, কিন্তু একবারও রিপোর্ট জানলাম না। এসব তো লোক দেখানো, পলিটিক্যালি সেখানে 10,000কে সেখানে ইচ্ছাকৃত ভাবে বসিয়ে রাখা হচ্ছে বাড়িতে। নমস্কার, এটাই আমার বক্তব্য। যেখানে প্রায়োরিটি বেসে, যেখানে একদমই এখন দরকার সেখানে আগে আমরা দেবো, এর পরবর্তী সময়ে সেকেন্ড যে প্রায়োরিটি সেখানে করবো। আস্তে আস্তে করে সব জায়গায় আমরা সেই ফিল আপ করবো। আর যে চাকরি প্রক্রিয়াটি এখন প্রক্রিয়াধীন আছে, সেগুলো কবে শেষ হতে পারে? এগুলো চলছে। আমি কিন্তু খুব এগুলোর মধ্যে নজর দিচ্ছি, নিজেও মনিটর করছি যে তাড়াতাড়ি করে এগুলো করুন, এবং এতে মনিটর করলে একটা সুবিধা হয়, কাজগুলো ত্বরান্বিত হয়। এবং আমি নিশ্চিত যে আগামী দিনে চাকরির ক্ষেত্রে অ্যাটলিস্ট এবং কর্মসংস্থানের দিক দিয়ে আপনি দেখুন, MSME সেক্টরে আমি কিছুদিন আগে একটা রিপোর্ট করছিলাম যে MSMEর মধ্যে মাইক্রো সেক্টরে সবচেয়ে বেশি আমাদের এখানে প্রায় 2.1 লাখ যারা এন্টারপ্রেনার হয়েছে, ভাবুন তো। এইভাবে কিন্তু মানুষ ব্যস্ত আছে এখানে, আর ক্যাপিটাল ইনকাম এখানে আজকে দ্বিতীয় স্থান। কিভাবে হচ্ছে এটা? এইভাবে মানুষ তো কাজ করছে, তবেই তো এই পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, GSDP এখানে বাড়ছে, একমাত্র সেই কারণে। এগুলো কিন্তু এমনি দেখা যায় না, কিন্তু শেষ নেই। সব কাউকে তো 100% আমি স্যাটিসফাই করতে পারবো। চাকরি পেলেই মনে হলো যেন সব কিছু আমি পেলাম। আপনি ধরুন আজকে যারা SPOতে চাকরি করছে, কিন্তু এর থেকেও বেশি ভালো রোজগার কিন্তু অন্য যারা যদি স্কিল ডেভেলপমেন্ট করে, এন্টারপ্রেনারশিপ নেয়, বা আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী যার উপর বেশি জোর দিচ্ছেন যে আমাদের ব্যাংকের থেকে লোন নিয়ে স্টার্ট আপের মাধ্যমে অনেক লোক এখন সারা ভারতবর্ষের মধ্যে অনেকে অনেক উপরে উঠে গেছে। একটা রিস্ক নিতে হবে, গভর্নমেন্ট সাহায্য করতে চাইছে। স্টার্ট আপে একটা বিষয় হচ্ছে যে ইনোভেটিভ বিষয় দাম, এক তো দেশেরও লাভ হবে, রাজ্যেরও লাভ হবে। তো অনেকে আমরা রিস্ক নিতে জানি, আমরা বলছি যেভাবে আছি হ্যান্ড টু মাউথ কিছু একটা রোজগার হচ্ছে, এতটুকু থাকলে যথেষ্ট। কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক সামথিং বিগ। ইফ ইউ ওয়ান্ট ক্যানন ইউ উইল গেট পিস্তল। বড় চিন্তা ভাবনা করলে তাহলে হবে। কিন্তু এখন এর ইয়াং জেনারেশন এখন এই বিষয়ে খুব, তারা কিন্তু এগুলো জানে এবং জানছে। আমি যারা এখনও এই বিষয়ে স্ট্যান্ড আপ ইন্ডিয়া সম্পর্কে জানে না, কী কী ফেসিলিটিস আছে, আমি তাদেরকে বলবো এগুলো জানুক। আমাদের সরকারের তরফ থেকে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব। তবে বাজেটও স্টার্ট আপের উপরে বাজেটের যে অ্যামাউন্ট সেটা অনেক বেশি রেখেছে। তো আমরা এবার প্রধানমন্ত্রী যে আমি দেখছিলাম ওনার ভাষণে আজকে স্টার্ট আপের উপরে প্রচণ্ড জোর দিয়েছে। তো সব দিক দিয়ে তো আমরা চেষ্টা করছি। আমরা সমবায়ের ক্ষেত্রেও দেখুন প্রায় 9 লক্ষ লোক আউট অফ 40 লাখের মধ্যে ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি সমবায় আন্দোলনের সাথে যুক্ত। বিভিন্নভাবে তারা কিন্তু কৃষিক্ষেত্রেই হোক, দুগ্ধক্ষেত্রেই হোক,
হর্টিকালচারের দিক দিয়েই হোক বা যারা বাঁশ বেতের কাজ করছে, তো সেই তাতে যুক্ত হয়ে কিন্তু সমবায়ী আন্দোলনকে কিন্তু এতে করে আয়ও বাড়ছে। এসএইচজি গ্রুপ দেখুন আপনি, তো যে কোনো বিষয় ধরলে এরকম না খালি সংগঠন করো আর আমার সাথে চলো আর কোনো করবে না এইরকম না। মানুষকে সব বিষয় আমরা যদি তাদেরকে সেই প্ল্যাটফর্ম দিতে পারি, এটাই সংগঠন। আমি আবার বলছি, নমস্কার, টাইম কে বলা বলছেন? এটা আমি নিয়ে আমি নমস্কার দাদা, যদি বলছিলাম আগরতলা থেকে। হ্যাঁ বলুন। বলছিলাম আজকে আস্তাবল ময়দানের মধ্যে যে জিআরবিটির গ্রুপ ডি যে অফারগুলি এবং ল্যাব টেকনিশিয়ান সহ যে অফারগুলি ছাড়াও এবং ভার্চুয়ালি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি ছিল এবং সঙ্গে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা ছিল, একদম ডাকডুল পিটিয়ে ওনারা অফার সবার সামনে বিতরণ করলেন। দেখে ভালো লাগলো। তার আগেও দেখলাম বিজেপি সরকার আসার পরে অফারগুলি জনসম্মুখে একদম ওপেন স্টেজ মঞ্চে বানিয়ে ওনারা অফারগুলি বিলি করছেন। হ্যাঁ, তো একদিকে ভালো লাগলো স্বচ্ছ নিয়োগ নীতি, যার জন্য কেউ মানে পিঠ পিছে বলতে পারবে না বা কোর্টে গিয়ে বলতে পারবে না যে অমুকের অফারটা মানে সমীচীন হয়নি বা অমুকের অফারটা জাল। তো এরকম সিচুয়েশন বিজেপির আমলে হবে না। তার জন্য হয়তো মুখ্যমন্ত্রী মহোদয় এইভাবে অফার বিলি করছেন। ধন্যবাদ তার জন্য বিজেপি এবং আইবিএফটি সরকারকে, সঙ্গে দীপ্রমতা জোট সরকারকে। আরেকটা কথা বলো, উনি যে বলছেন মানে আমাদের সদ্য প্রিয় মানিক শাহ মহোদয় বলছেন যে মুখ্যমন্ত্রী উনি বলছেন যে আরো চাকরি শীঘ্রই। তো উনি যে এগুলি বলছেন, জিআরবিটি কবে পরীক্ষা নেওয়া হয়েছিল, কবে অফার ছাড়া হলো, কবে অফার মানে লিস্টে নেওয়া কত মাস পরে আজকে মানে অফার দেওয়া হলো, পোস্টিং দেওয়া হলো, ওগুলি তো সরকার ভালো করে জানে, আমরা পাবলিকও জানি। তো জেনারেলি আগের আমরা দেখতাম যে একসঙ্গে নাম এবং এক সপ্তাহের মধ্যেই মনে করছেন যে অফারগুলি ছাড়া হতো। ঠিক আছে, অফারগুলি ছাড়া হতো এবং সঙ্গে সঙ্গে পোস্টিং দেওয়া হতো এক সপ্তাহ এক মাসের মধ্যে। কিন্তু এখন কিন্তু এমন হচ্ছে না। আর শীঘ্রই চাকরি ছাড়া হবে। আমরা দেখলাম যে এই যে ফায়ারম্যান যেগুলি নেওয়া হয়েছিল, রামপ্রসাদ পাল যখন ছিল ফায়ার মিনিস্টার 23 আগে, তখন ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এখন অব্দি ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়নি, ছাড়া হয়নি। পুলিশ 3-4 বছর ধরে পুলিশের প্রক্রিয়া চলছেই, কখনো রিটেন, কখনো ফিজিক্যাল, কখনো ভাইবা, সম্ভবত টেস্ট শেষ হয়েছে, এখন অব্দি অফার ছাড়া হয়নি। এরকম অসংখ্য রয়েছে, 3-4 বছর ধরে সিলসিলা চলছে। তো এগুলি শর্ট লিস্টেড করে জলদি ছাড়তে হবে, নয়তো সিপিএম সরকারের সঙ্গে বিজেপি সরকারের কোনো পার্থক্য থাকবে না। আর 10,323 যে বলছেন মুখ্যমন্ত্রী মহোদয়, 10,323 এটা একটা মানে রাজনীতির একটা কুটচাল, রাজনীতির একটা মানে কি বলবো দাবার চাল। ওইটা তীব্রমতা সুপ্রিমো বলেছে 23-এর আগে, তীব্রমতা সুপ্রিমো পদ্ধতি কিছু বলেছিল আমরা আসলে 10,323 কে ন্যায় দেবো। সিপিএম বলেছিল, বিজেপি তো গলা বাড়িয়ে বলেছিল, বিপ্লব দেব এবং আগের যিনি ছিলেন সুনীল দেওধর মহোদয় প্রভারী, উনিও বলেছিলেন বিজেপি। তো আলটিমেটলি নিটফল শূন্য। তো বিজেপি সরকারকে চাকরির দিকে ধ্যান দিতে হবে, কেননা শূন্যপদ বহু টাকা ফেরত যাচ্ছে দিল্লিতে, কিন্তু নিয়োগ হচ্ছে না। শুধু মাইকের সামনে সাংবাদিকদের সামনে বড় বড় গলা বাড়িয়ে কথা বললে মানিক শাহ মহোদয়, মুখ্যমন্ত্রী মহোদয় লাভ হবে না। আপনি বাস্তবে আসুন এবং যত তাড়াতাড়ি সম্ভব ওই ভ্যাকেন্ট পোস্টগুলি ফিল আপ করুন। সবার মঙ্গল হবে। ধন্যবাদ। আমি আইনজ্ঞদের নিয়ে বসেছি যে কোনো জায়গার মধ্যে যদি সুযোগ হয়, তো সেভাবে কথা চলছে, এইভাবেই হবে। এখানেও তো কত কথা চলছে যে এটা দেওয়া হবে কি দেবে না। তো আজকে দিচ্ছি, কারণ আমি এই কথা বলতে পারবো না যে আমি কেন্দ্রীয় নেতৃত্ব এখনো সময় দিতে পারছে না, এটা বলা যায় না। কিন্তু তা এটা যেহেতু এখন দিয়েছে, এখন বলছি দিচ্ছি। অনেক জিনিস আছে, এগুলো বুঝতে হবে। আস্থাটা হচ্ছে সবচেয়ে বড়। মানে অনেক যারা চলতি মধ্যবর্তীর মধ্যে কিন্তু এই চাকরির প্রক্রিয়া আছে, দিল্লি শেষ হতে পারে। একদম আমরা চেষ্টা করি। স্যার, অনেকে দেখা যাচ্ছে যে কিছু চাকরি মানে ইন্টারভিউ দিয়ে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে গিয়ে ঘেরাও করে। অ্যাকচুয়ালি এটা তো আইনি প্রক্রিয়ার কারণে অনেক সময় লেট হয়। তো তাদের উদ্দেশ্যে আজকে কি বার্তা? বলছি নমস্কার। হ্যাঁ, এবার তো বাজেটে কেন্দ্রে খুব ভালো এই করছে, কিন্তু আমার গরিবের জন্য কিছু করে নাই। আমি সাধারণত একটা কর্মসূচি ছিলাম সপ্তাহে কর্মসূচিতে, আমাদের পেনশন 2180 টাকা পাই, কিন্তু আমাদের জন্য আন্দোলন চলছে 7-9 বছর যাবৎ আমাদের ব্যাপারে চিন্তা এখন পর্যন্ত তৈরি হয় নাই। আমরা গরিব মানুষ কি করে চলুন, কি করে বাঁচুন। ত্রিপুরা সরকার যদি আমাদের জন্য কিছু করে, তাহলে হয়তো আমরা কিছু বাঁচিয়ে দিতে পারি। আমি পর্যায়ে বলছি কি করে খামো, কি করে চলবো কোনিয়ে না। কিন্তু গাড়িগুলোর দাম কমছে, তারপরে আপনার যে ওষুধ দাম কমছে, কিছু গাড়িগুলোর দাম কমছে,
সিরিজ, টিভি, এগুলো তো আমরা গরিব মানুষ। আমরা তো আজকে আমরা তো সারা বছরে বা 1 বছরে পাই 26,000 থেকে 27,000 টাকা পেনশন পাই 1 বছরে। তো এই আমরা কি এই রাখছি এটা আপনার বুঝলাম না। নমস্কার, ভালো থাকবেন, সাথে থাকবেন, নমস্কার। তাদের উদ্দেশ্যে আজকে কি বার্তা দিবেন? না, আমি তো ওদেরকে আজকে অনেকে বললাম, আর মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে এতে মুখ্যমন্ত্রীর কোনো এতে সমস্যা হয় না, কারণ যখন যেটা হওয়ার সেটাই হবে। কারণ আমি তো এমন না দেব না বলি না, কথা হচ্ছে এগুলো একটা হ্যাবিট হয়ে গেছে অনেক দিনের আন্দোলনের। যারা এইসব আন্দোলন শিখিয়েছে বা এখনো যারা খোঁচায় যে যাও গিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ইয়ে করো, এগুলোর অভ্যেস মানে আদর্শের মধ্যে কে বলছেন? বলবো যে এর থেকে আমাদেরও সময় নেবে যে আন্দোলন দরকার পড়বে না। হ্যাঁ বলুন। আর যে লোকটা খেয়ে বলছিলাম 10,323 কেউ স্বচ্ছতার চাকরি, আরো চাকরি মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রীকে বা মন্ত্রিসভার প্রত্যেককে সাধুবাদ জানাই, কারণ দীর্ঘদিন পর জেআরবিটির গ্রুপ ডি চাকরিটা অফারটা পেয়েছে। তো অফার যেহেতু পেয়েছে তারা কাজে যোগদান করবে, কিন্তু এটার মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন যে কিছু কিছু বক্তা বলেছে বহুত শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার এই সেই গ্রুপ ডি চাকরি, আর চাকরিটা তো গভর্নমেন্ট দিয়েছে। তো গভর্নমেন্ট চিন্তা করবে সে একটা ইঞ্জিনিয়ারকে কি গ্রুপ ডির ফাইল টানাটানির তো এখন ব্যাপার নেই। এখন অফিসটা চলে ই অফিস, ই ফাইল। তো ওখানে ওই রকম চিন্তা ভাবনা মানসিকতাটা ত্যাগ করতে হবে, আমাদেরকে ত্যাগ করে কাজটা করতে হবে। আমি জানি না আমি বাবু আপনাদের মধ্যে অনেকে আছে, কতজন কি করেছে যে সাংঘাতিকতা করছে, কিন্তু কি করেছে তাদের কি কি আছে ডেজিগনেশন, তারা কি প্রফেশনাল ছিল না চাও ওরা করছে, এরকম হতেই পারে। তো বিশেষ করে বলবো তাজউদ্দিন, মোহাম্মদ তাজউদ্দিন 10,323 একজন যুবক, উনি চাকরি পেয়েছেন, ভালো, এটাও ভালো, ওনার কোয়ালিটি আছে, উনি পেয়েছেন। তো ঘটনা হলো আমরা সামগ্রিক যদি চিন্তা করি, আমাদের এত দেরি হচ্ছে, ত্রিপুরাতে তো কোনো কিছু নেই। ওখানে অমিত শাহজি আমাদের গৃহমন্ত্রী বসে আছেন, এখানে মুখ্যমন্ত্রী আমাদের অফার দিলি করছেন, খুবই ভালো, দেখতে ভালো লাগলো। কিন্তু আরো কত বেকার, ওই তাদের অন্তত পেটের ব্যবস্থাটা যেটা করেছেন গ্রুপটি এরকম করুন। অনেকেই কিন্তু যোগ দেবে না, তো ওইগুলা ওয়েটিং লিস্টে আপনারা যদি রেখে থাকেন ওখান থেকে নিয়ে ফিল আপ করবেন। আপনাদের মাধ্যমে বলছি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, যাতে ওই কাজটা করা হয়। সামগ্রিক চিন্তা আমরা এতটুকুই করলাম, কিছু করুন এবং শ্বেতপত্র প্রকাশ করুন একটা, কতজন চাকরি পেয়েছে, রেগুলার পোস্টে কতজন, ফিক্সড পেতে কতজন, ডিএডব্লিউ বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে কতজন চাকরি পেয়েছে। রাজনীতিতে আমি বহুত দীর্ঘদিন আছি, ডাইরেক্ট পলিটিক্সে প্রায় 30 বছর, এমএলএ হয়েছি 2013-তে, আজকে পরপর 2বারের মন্ত্রী হয়েছি। সরকার দেখেছি লম্বা টাইম পর্যন্ত, আগে যারা সরকার ছিল রাজ্যে চাকরি বাকরি হতো, হওয়ার তালিকা কি ছিল সেটা বলার অপেক্ষা থাকে না। কোথাও সেখানে সিস্টেম থাকা হতো না, দলীয় সিম্বল এবং অন্য মাত্রায় হতো। এই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাকরি চলছে আমাদের 7 বছর বেতন, কিন্তু এইবারে যে চাকরি দেওয়া, যেমন 2,806
যে চাকরি এবার দেওয়া হয়েছে সেটা কিভাবে একটা স্বচ্ছতার মাধ্যমে প্রকৃতভাবে যে সমস্ত যুবক যুবতীরা পেয়েছে, তারা তাদের মেধার উপরে গুরুত্ব পেয়ে তারা পেয়েছে। সারা রাজ্যের মানুষ দেখেছে। সরকারের প্রতি যতই চাকরি নিয়ে একটু খুব বিক্ষোভ থাকুক না কেন, আজকে চাকরি পাওয়া এবং চাকরি দেওয়ার যে সিস্টেম এই রাজ্যের ইতিহাস এটা প্রথম, কোথাও কখনো হয়নি। তো স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের সরকার, আমরা বারবার বলি আমরা স্বচ্ছতার উপরে আমরা কাজ করার চেষ্টা করি এবং মানুষ যাদের প্রয়োজনটা কখনো উপেক্ষা করি না। কারণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কোনো বেনিফিশিয়ারি স্কিমের একটাই ডাইরেকশন, যে মানুষের চাহিদা পূরণ করো, যারা প্রাপ্য, কিন্তু কখনো সেটাকে রং ভেদে দেখবে না। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাশয় ঠিক ওই কাজটুকু প্রত্যক্ষ করছেন। একটা চাকরি দেওয়ার মাধ্যমে এটা পরিষ্কার প্রমাণিত। দ্বিতীয় কথা, আরও সামনে অনেক চাকরি অপেক্ষা করছে এবং সরকার প্রস্তুত, প্রসেস পদ্ধতি প্রস্তুত, কিছুটা কোর্ট ম্যাটার আছে, সেটাও ওভারকাম করে আমরা চাকরি আরও দিচ্ছি এবং রাজ্যের মানুষ তখন বুঝবে যে সরকার কি। আপনারা দেখলেন বা শুনলেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বক্তব্য এবং যারা ভাষণ দিয়েছেন তাদেরও ভাষণের অংশবিশেষ আপনারা শুনেছেন। দিনভর এই নিয়ে চর্চা হলো, আগামী কয়েকদিন অবশ্যই চর্চা হবে। আমরা শুধু এতটুকু বলি, এমন অনুষ্ঠান প্রতি মাসে হোক, প্রতি জেলায় হোক, ডাক্তার মানিক সাহা দৃষ্টান্ত স্থাপন করুক প্রত্যেকটি শূন্যপদ পূরণ তিনি তার শাসনামলে এবং একটি অর্থ বছরে তিনি শেষ করবেন। চাকরি প্রক্রিয়া কয়েকটি অর্থ বছর মিলে নয়, একটি অর্থ বছরে চাকরি প্রক্রিয়া একটি অর্থ বছরে শেষ হোক। প্রতিদিন যখন বেকাররা বলবেন যে তাদের জন্য ভাবছে সরকার, শুধু সরকারি চাকরি না, কর্মসংস্থান সব দিক থেকে, তাহলে বোধ হয় রাজ্যের যে বিকাশের কথা বলা হয় সেদিক থেকেও সেটা সম্ভব। হয়তো সরকারি চাকরি সকলকে দেওয়া সম্ভব নয়, এই বক্তব্য শাসকের থাকে। বিরোধীরা প্রত্যেকেই প্রতিদিন চিৎকার করে বলেন শূন্যপদ পূরণ করতে হবে, হয়তো সেই দাবি কিংবা বক্তব্য থাকবে। কিন্তু এই রাজ্যের আপামর শিক্ষিত অংশের বেকার যুবক যুবতী প্রত্যেকের জন্য ভাবার দায়িত্ব অবশ্যই ডাক্তার মানিক সাহার। এই কাজটা শুধু স্বামী বিবেকানন্দ ময়দানে নয়, গোটা রাজ্য থেকে যদি তিনি করতে পারেন তাহলে অবশ্যই তিনি তার জায়গা থেকে যে কাজগুলো করছেন মানুষ মনে রাখবেন। একটি কথা প্রায় প্রত্যেকেই বলেন, যিনি দায়িত্ব পালন করেন তিনি তার কর্মে তার প্রতিফলন ঘটান, আর মনে রাখে জনতা। সেই কথা যদি ডাক্তার মানিক সাহা জানেন, বোঝেন এবং তার টিম বোঝেন, তাহলে অবশ্যই শূন্যপদ পূরণ সহ এই রাজ্যের হাজার হাজার লাখ লাখ বেকারদের মনে তিনি তার মতন করে জায়গা পেতে পারেন, যখন তিনি দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন আজকের মতন, আগামী দিনও। এই পর্যন্ত, আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।